শুভ সন্ধ্যা। প্রথম বক্তা হওয়াটা কোনো বিশেষ যোগ্যতার জন্য নয়, অন্যান্য পারিপার্শ্বিক কারণের জন্য। শ্রী সুশীল কুমার চট্টোপাধ্যায়ের গান তো আমরা সবাই অনেকদিন ধরে শুনছি। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, একটি মাত্র গান শুনে একজন গায়কের সমস্ত গান শুনব এই ধরনের সংকল্পের পেছনে ছিল সুশীল বাবুর গান। বোধহয় তখন ক্লাস 10-10-এ পড়ি, রেডিওতে একটা গান হলো লিখনও তোমার ধুলায় হয়েছে ধুলি। এই গানটা শুনে মনে হলো যে একটু আমি এরকম চমৎকার গাওয়ার কোথাও শুনিনি, কি নাম এই গায়কের। তখন যখন রেডিওতে বলা হলো সুশীল কুমার চট্টোপাধ্যায়, তখন মনে হলো এই নামটা আমাকে মনে রাখতে হবে। এই প্রত্যেকটি গান রেডিওতে যখনই হবে, অন্য কোথাও সুযোগ পেলে আমি শুনব। আমরা তখন ছেলে মানুষ ছিলাম, বোকাও ছিলাম, সাংস্কৃতিক দিক থেকে অপরিণত। ফলে আমরা রেডিওতে যত গান শুনতাম, সেটা ওই বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, কে টপ্পা গাইতে পারেন আর কে টপ্পা গাইতে পারেন না, এরকম দুটো ভাগ করতাম। শুভ সন্ধ্যা। আজকে টেগোর রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে অত্যন্ত বরেণ্য এবং শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত শিক্ষক শ্রী সুশীল কুমার চট্টোপাধ্যায়ের এই যে 100 বছর পূর্তি উপলক্ষে এই যে স্মরণ সভা করেছেন, আয়োজন করেছেন, এর জন্য আমি টেগোর ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউটের আধিকারিকদের সাধুবাদ জানাচ্ছি। এখানে আমাকে কিছু বলতে বলেছেন যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা। আমার মনে হয় এর পেছনে আমার ছাত্র অরূপের একটু হাত আছে। সে এখানে আমাকে এই গাইয়েদের মাঝে আমাকে বক্তা হিসেবে ঢুকিয়ে দিল। আমি নিতান্তই বেমানান এই আজকের এই আসরে। আমি গান শুনতে ভালোবাসি, কিন্তু আমাদের সম্বন্ধে রবি ঠাকুর লিখে গেছেন এবারে অভ্যর্থভাবে, ও ভাই কানাই কারে জানাই দুঃসহে দুঃখ, 3-4 পাশ করেছি নিতান্ত নই মুখ্য, তুচ্ছ সারে গামায় আমার বলদ গর্ব ঘামায়, স্বয়ং প্রিয়া বলেন তোমার ঘোড়া বড়ই দুঃখ। এই প্রতিটি কথা আমার জীবনে ভীষণভাবে খাটে। সুতরাং আমার পক্ষে এখানে খুব বেশি কথা বলা, গান নিয়ে কিছু বলা খুব শক্ত। তো হ্যাঁ, আমি গান শুনতে তো ভালোবাসি, খুবই পছন্দ করি। সুশীলবাবুকে আমি খুব ছোট থেকে চিনতাম, কারণ আমাদের পাড়াতেই উনি থাকতেন এবং অত্যন্ত সাদাসিধে তার জীবনযাপন ছিল। অমায়িক, অত্যন্ত অমায়িক ভদ্রলোক, সাদাসিধে ভাবে থাকতেন, কোনো অহংকার কোনোদিন দেখিনি। তিনি যে এত বড় গানের শিক্ষক, সামনে দেখলে কথা বললে বোঝাই যেত না। আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিল, দুজনে প্রায় সমবয়সী ছিল। সেই সুবাদে আমাকে স্নেহ করতেন, চিনতেন পাড়ার ছেলে হিসেবে, বন্ধুর ছেলে হিসেবে, সন্তান হিসেবে। এবং ওনার মুখে কিছু কিছু নামকরা গাইয়েদের গল্প, কথাবার্তা শুনতাম। এবং পরে শুনলাম কয়েকজন গাইয়েদের মুখেই, যারা আমার বন্ধু ছিলেন, যিনি শুধু সঙ্গীত শিক্ষকই ছিলেন না, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, রবীন্দ্রসঙ্গীত, দুতুল প্রসাদী, রজনীকান্ত, বিভিন্ন গান অত্যন্ত। ওনাকে ওনার ছাত্রছাত্রীরা যে কিরম শ্রদ্ধা করত, তার একটা উদাহরণ আপনাদের সামনে আমি দিতে চাই। একবার আমরা ওই কিছুদিন আগে হেমচন্দ্র পাঠাগারে একটু অনুষ্ঠান করছি। সেখানে রাজশ্রী ভট্টাচার্য, তিনি এখানে এসছেন, তিনি তার ছাত্রী ছিলেন। তাকে বলা হয়েছিল গান গাইতে আসার জন্য। পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছিল। সেই ভাঙা পা নিয়ে মাটিতে বসে, যেহেতু ওটা সুশীল চট্টোপাধ্যায়ের স্মৃতিতে
অনুষ্ঠানটা হচ্ছে গিয়ে তিনি গানটা গাইলেন, অনেকগুলো গান গিয়েছেন। এই ধরনের শ্রদ্ধা গুরুর প্রতি আজকালকার দিনে শিক্ষণীয়। আজি যত তারা তব আকাশে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে, সবে আজি যত তারা তব আকাশে, আজি যত তারা তব আকাশে। নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে লুটিয়া। নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে লুটিয়া। তবনি কুঞ্জের মঞ্জুরি যত আমারি অঙ্গে বিভাসে, আজি যত তারা তব আকাশে, আজি যত তারা তব আকাশে। দিকে দিগন্তে যত আনন্দ লুভিয়াছে, এক গভীর গন্ধ আমার চিত্তে মিলিয়া একত্রে তোমার মন্দির মুছাসে। দিকে দিগন্তে যত আনন্দ লুভিয়াছে, এক গভীর গন্ধ আমার চিত্তে মিলিয়া একত্রে তোমার মন্দির মুছাসে। আজি কোনখানে কানে না জানি, শুনিতে না পাই, আজি কারবারি আজি কোনখানে কানে না জানি, শুনিতে না পাই, আজি কারবারি। নিখিল নিঃশ্বাস আজি বক্ষে, না শরীর সুরে বিরাসে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে,
আর রবীন্দ্র চর্চা কেন্দ্র, টেবল রিসার্চ ইনস্টিটিউট এবং অনুরোধ রাজশ্রী এমন একটি চমৎকার অনুষ্ঠান ভাবার জন্য। সুশীলদাকে আমরা অতি ছোটবেলা থেকে দেখেছি, প্রধানত দেখেছি যে রূপে, সেটা হচ্ছে রবীন্দ্র সদনে। মানে এইরকমভাবে যে কোনো মানুষকে দেখা যায়, সেটা হচ্ছে রবীন্দ্র সদনে যখন রবীন্দ্র জন্মোৎসব হতো, গানের আসর, প্রায় প্রত্যেকটি হাউসফুল অনুষ্ঠান। সুশীলদার যেদিন নিজের গাওয়ার কথা সেদিন তো গাইতেন, বাকি সমস্ত দিন উনি না এলে অনুষ্ঠান শুরু হতো না। কারণ ঋতুদি, মোহরদি, আরও অনেকেই যারা হারমোনিয়াম বাজাতেন না, সুশীলদা যেচে পড়ে গিয়ে তাদের প্রত্যেককে বলতেন, আমি বাজাবো তো, আমি সঙ্গে বাজাবো তো। এই বিনয় এবং প্রত্যেকটি গান জানা, কেউ তার দিকে তাকাতেন না, কারণ জানতেন যে সুশীলদার সমস্ত গান জানে। ওই পিছনে বসে অন্ধকারে স্টেজে হারমোনিয়াম বাজিয়ে উনি কি তৃপ্তি পেতেন, এবং বছরের পর বছর আমরা এই ভূমিকায় ওনাকে দেখেছি। এইটা আর কাউকে এরকম কখনো দেখিনি, আশা করি আর দেখবও না। আর তার গলায় অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান যে কি মাত্রা পেত, যারা শুনেছেন, এখনো ইউটিউবে সেগুলো পাওয়া যাচ্ছে। সুললিত কণ্ঠ এবং শিক্ষিত কণ্ঠ। আর বাইরে কোথাও অনুষ্ঠানে গেলে আমার সুযোগ হয়েছে ওর সঙ্গে বাইরে যাওয়া, দেশের মধ্যেই পাটনা, ধানবাদ ইত্যাদি অনেক জায়গার রবীন্দ্রসঙ্গীত সম্মেলন হতো, যেগুলো এখন প্রায় বিলুপ্ত, এগুলোর চেহারাই নেই কোনো। তো সেখানে একদম অভিভাবকের ভূমিকায় সুশীলদাকে পেয়েছি সারাদিন ধরে। এবং আমাদের যেটা একটা স্বভাব ছিল যে কোথাও অনুষ্ঠানে গেলে সকালবেলাটা আমাদের মজার সময়, আর রাত্রে ফাংশন। সুশীলদা সেইখানে প্রহরীর মতো দাঁড়াতেন, গিয়ে বলতেন যে না, নিজের কণ্ঠ তৈরি রাখতে হবে। সেই জন্য উনি আমাদের সবাইকে শাসন করতেন। আজকে এই অনুষ্ঠানের খবর যখন আমি প্রথম পাই অনিরুদ্ধর কাছ থেকে, আমার এত ভালো লাগে যে ও যেভাবে আয়োজন করেছে, এবং তখন আমাদের পক্ষ থেকে যেটুকু যা সহযোগিতা করেছি, এবং সুশীলদাকে নিয়ে যে আর্কাইভ যদি কিছু তৈরি হয়, আমি দেখতে পাচ্ছি যে ইউটিউবে কিছু কাজকর্ম হচ্ছে, তাতে আমাদের সমর্থন থাকলো। অনেকে বলার আছেন, গাওয়ার আছেন। আমি হ্যাঁ, চলো। অতুল প্রসাদের গানটি শোনাচ্ছি, সুশীলদার মনে, যেটা শুনে আমাদের ছোটবেলা থেকে খুব ভালো লাগতো সেই গানটি। আমায় ক্ষমা করিও যদি তোমারে জাগায় থাকি, যদি বাহিয়া চলিয়া যাইবে পাখি। ক্ষমা করিও যদি তোমারে জাগায় থাকি, যদি বাহিয়া চলিয়া যাইবে পাখি। ক্ষমা করিও
পুরাণে কাটি যাবে বাতাই কাতরে তোমারে ডাকে আমারও পুরোনামে যদি দুঃখ স্মৃতি আনে আমারও পুরোনামে যদি দুঃখ স্মৃতি আনে উড়াইয়া গেলে গা উড়াইয়া গেলে গা মুছিয়া ফেলবো আমি ক্ষমা করিও যদি তোমারে জানাই না চলিয়া যাইবে পাখি ক্ষমা করিও আমায় ক্ষমা করিও সাধু সাধু হ্যাঁ আমি কান পেতে ও আমার আপন হৃদয় গগন গারে বারে বারে কান পেতে আমি কান পেতে ও আমার আপন হৃদয় গগন গারে বারে বারে কোন গোপন বাসির কান্না ভাসির গোপন কথা শুনি বারে 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 আমি কান পেতে আমার আপন হৃদয় গগন গারে বারে বারে কান পেতে ভ্রমর শিখা হয় বিরাগী নিভৃত পদ্ম লাগি ভ্রমর শিখা হয় বিরাগী নিভৃত পদ্ম লাগি কোন রাতের পাখি গায়ে কাকি রাতের পাখি গায়ে কাকি সঙ্গীতি অন্ধকারে বারে বারে কাঁপিতে আমি কান পেতে ও আমার হৃদয় গগন গারে বারে বারে কান পেতে
সাধু বাবা সব কঠিন কঠিন লোক এসে সামনে বসে গেছে, সব কঠিন কঠিন লোক এসে বসে গেছে, ফাঁকা ফাঁকা ছিল। আসলে এই রবীন্দ্র চর্চা কেন্দ্রে আসতে সবসময় ভালো লাগে, কিন্তু সবসময় আসি কোনো না কোনো স্মৃতি বাসরে। এরা মাঝে মাঝে বলেন যে আপনাকে ডাকা হবে গান গাইতে, এমনি নাটকের গান নিয়ে কথা বলতে, কিন্তু সেটা হয়ে ওঠে না, ওই স্মৃতিবাসরেই এসে পৌঁছে। এর আগে এসেছিলাম সব্যসাচী ভট্টাচার্যের স্মৃতিবাসর। তো যাই হোক, অনিরুদ্ধ এমনিতে আমার থেকে বয়সে ছোট, কিন্তু ভয়েসে অনেক বড়, মানে তার গুরুত্ব আমার কাছে অনেক বড়। এবং ওর আমার চেহারাও বড়, ওর চেহারাও বড়, কিন্তু ও আমার থেকে গায়ের জোরে বেশি। আমার এখানে অবস্থাটা অনেকটা আসলে সুশীলদার সঙ্গে প্রত্যক্ষ আলাপ আমার ছিল, কিন্তু ছিল একটা অভিনব ভালোবাসা। সেইটা একটু আমি এখানে একটু বলবো, বলে হয়তো গান করার সুযোগ থাকলে করবো, কিন্তু ওইটা আজকে বলবো। সেটা হচ্ছে যে সুশীলদা জানতেন কাকে দিয়ে কি করতে হয়, আর কাকে কোন জিনিসটা দিলে সেটা কাজে লাগবে। আমার অবস্থা সেই দ্রৌপদীর স্বয়ম্বর সভায় কর্ণের যেমন অধিকারের প্রশ্ন উঠেছিল, সেই জন্য কর্ণকে তীর ছুঁতে দেওয়া হয়নি। আমারও কিন্তু আজকে সেই অধিকারের প্রশ্নে আমি কিন্তু কর্ণের ভূমিকাতেই এখানে উপস্থাপিত। অনিরুদ্ধ যেমন তার একেবারে ছায়া সঙ্গী ছিল সেই ছোটবেলা থেকে। এখানে দেবারতী রয়েছেন, স্বপন রয়েছেন, এরা জানেন আমাদের একটা সঙ্গীত সংস্থার সঙ্গে আমরা যুক্ত ছিলাম। একবার আমার হাওড়ার বাড়িতে, তখন আমি হাওড়ার বাড়ি থেকে পালাইনি, পরে পালিয়েছিলাম বাড়ি থেকে, তখনও সেই হাওড়ার বাড়িতে ছিলাম। আমাদের একটা প্রীতিভোজের আসর হয়েছিল বা আড্ডার আসর হয়েছিল, সেখানে গান, গল্প, অনেক কিছু হয়েছিল, সারা দিন একদম হই হই হয়েছিল। অনিরুদ্ধ সত্যিই তখন বালক, আমিও তখন তরুণ, কিন্তু অনিরুদ্ধ বালক। যাই হোক, সেইখানে এসেছিলেন সুশীলদা। হঠাৎ আমাকে সবার মধ্যে থেকে একটা পাশের ঘরে বললেন, দেবজিৎ এদিকে এসো, বলে আমি পাশের ঘরে গেলাম। উনি আমাকে 1918 সালে প্রকাশিত ডোয়ার্কিং থেকে আলী বাবার স্বরলিপি, এই বইটা আমাকে হাতে তুলে দিয়েছিলেন। এটা তোমার কাছে রাখো, কাউকে বলো না, তোমার কাজে লাগবে। আমি তখন এই নাটকের গান নিয়ে সবে কাজ শুরু করেছি। এই যে অদ্ভুত একটা, এটা ভালোবাসা বলবো, বা আমাকে যেভাবে এইটা আমার হাতে তুলে দিলেন, আমি বলবো না সবাইকে তো বলবো না, একদম বলবে না। এর বেশ কিছু বছর বাদে রবীন্দ্র এর মধ্যে সুশীলদার বাড়ি গেছি। আর আমার একটা, ওই বললাম বাড়ি থেকে পালিয়েছিলাম, কারণ আমার বাড়ি ছিল কমার্সের বাড়ি, আমাকে সেই সব কাজ করতে হতো। আমি একটি কোম্পানিতে তখন ইন্টারনাল অডিটর ছিলাম। সেখানে ছিলেন সুশীলদার ছোট ভাই দিলীপ চট্টোপাধ্যায়, বাচ্চুদা। বাচ্চুদা হচ্ছে একেবারে সুশীলদার ঠিক বিপরীত। সুশীলদা মুখ চোরা, বাচ্চুদা মুখ খোলা। সুশীলদা কতটা রাঁধতে পারতেন জানি না, বাচ্চুদা অসাধারণ রাঁধতেন। বাচ্চুদা ছিলেন পাড়ার, মানে একেবারে সেই মস্ত মাস্তান, কংগ্রেস করা একটি ভদ্রলোক, এবং কোনো কিছুতে ভয় ডর ছিল না।
অসাধারণ মানুষ ছিলেন। বাচ্চুদা যখন শুনেন আমি গান করি, কোনো কথা না জিজ্ঞেস করে আমাকে সুশীলদার চলো আমি তোমাদের দাদার কাছে নিয়ে যাই বলে একদিন আমাকে দাদার কাছে নিয়ে গেলেন। সুশীলদা আমাকে বাচ্চুদার সঙ্গে দেখে বললেন, তুমি এর সঙ্গে জুটলে কোত্থেকে? আমার এখনো অবাক লাগে। বাচ্চুদাকে আমাকে বললেন, তুমি এর সঙ্গে জুটলে কোত্থেকে? আমি জুটিনি, জুটে গেছি। বলে কেন? তখন বললাম আমি এরকম এখানে। বলে বাবা একটু সরে সরে থেকো। আমি অদ্ভুত দেখি, অথচ বাচ্চুদা ওই সুশীলদা এবং বৌদির কাছে একেবারে পুত্রবৎ স্নেহে বড় হয়েছিলেন এবং অগাধ ভালোবাসা পেয়েছিলেন। সেই জন্য যেমন মানে অগাধ ভালোবাসা পেলে বকে যায় ছেলেরা, সেই রকম বকে গিয়েছিলেন বাচ্চুদা। কিন্তু অসাধারণ মানুষও ছিলেন বাচ্চুদা। বাচ্চুদার কাছে কোনো কিছু মানে করা যায় না এমন নয়। আজকের দিনে যেমন আমরা সৌমিত্র মিত্রকে দেখি যে একগাদা ফোন নাম্বার মুখস্থ, কোথায় কাকে ভর্তি করতে হবে, কোথায় কাকে পাঠিয়ে দিতে হবে, কোথায় কাকে কি করে দিতে হবে। সৌমিত্র আসার কথা আছে, আমি জানি না এসছে কিনা। তো এইরকম ছিল বাচ্চুদা, অসাধারণ। মানে হসপিটাল কোনো ব্যাপার না, সেই বড় বড় হসপিটালে সে নিয়ে বলে পাঠিয়ে দিই, বাচ্চুদা কোথায়? বাচ্চুদা নেই, কিন্তু সবাই বলে বাচ্চুদা পাঠিয়েছে, চল। এইখান থেকে শুরু করে ওই গঙ্গার ধারে যে জাহাজ ছাড়তো তার সব ইউনিয়ন লিডার, এখনো মনে আছে বিষ্ণুকৃষ্ণ কংগ্রেসে, সকাল থেকে জলে টলটলায়মান, তারাও কিন্তু বাচ্চুদা বলে দিয়েছে, তার কোনো কথা নেই। তো সেই বাচ্চুদা আমার কাছে বেশ একটা আইডল মতো ছিল। সেই সুশীলদা প্রথম আমাকে ধাক্কা দিলেন, তুমি এর সঙ্গে জুটলে কি করে বাবা, তুমি এর সঙ্গে ভিড়ো না। তারপরে যাই আর সেই সব ভেড়া হয়নি। এইবার সুশীলদা অনেকদিন বাদে আমার সঙ্গে রবীন্দ্র সদনে দেখা। আমি তখন দু একজনকে বলেছি সুশীলদা আমাকে এই বই দিয়েছে। আমাদেরই আরেকজন খুব কাছের মানুষ ছিলেন, তিনি সুশীলদাকে আজকের ভাষায় প্রচুর ছাড় দিয়েছেন। হ্যাঁ, আমাদের আর্কাইভ হবে, আমাদের লাইব্রেরি হবে, আপনি আমাদের না দিয়ে আপনার সঙ্গে দেবজিতের সম্পর্ক কদিন, আপনি তাকে ওই বইটা দিতে গেছেন। আজকে ভাবি সম্পর্ক দিনের হয় না, সম্পর্ক বয়স হয়ে যাচ্ছে। এই সম্পর্কের কথা বলতে গেলে চোখে জল আসে। আমি জানি না উনি তখন কি দেখেছিলেন আমার মধ্যে, সেই দেখা নিয়ে একটা অদেখা ভবিষ্যৎ তিনি আমার কাছে তুলে ধরেছিলেন। আমি মাঝে মাঝে তার বাড়ি যেতাম, গিয়ে এ কথা ও কথায় সব অদ্ভুত গান শোনাতাম। উনি নিবিষ্ট মনে শুনতেন, শুনে কিছু কিছু তাতে ওই ফুল ফোটাতেন। আর অনিরুদ্ধর ওপর আমার একটা দুর্বলতাও আছে, রাজশ্রীর উপরও দুর্বলতা আছে। এরা যে কাজ করে খুব সন্নিবিষ্ট হয়ে কাজ করে, কিন্তু ওরা কার্ডে লিখেছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আসলে সুশীলদা রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন, সুশীলদা সঙ্গীত শিল্পী। এই অনিরুদ্ধ বড় বড় শিল্পীদের সঙ্গে বসতেন, আমি সুশীলদাকে বলতাম, কি তুমি সবার সঙ্গে বসে বসে হারমোনিয়াম বাজাও? বলে না না, ওদের গাইতে সুবিধা হয়। আর সুবিধা হয় তোমাকে তো ওরা পাত্তা দেয় না, সবাই মিলে তোমাকে নিয়ে বসছে, যে যখন হারমোনিয়াম বাজাতে জানে সে তোমাকে নিয়ে বসে গেল। এবং অনিরুদ্ধকে তো উনি একদম আগলে রাখতেন। অনিরুদ্ধ একবার পঙ্কজ মল্লিকের গান গেয়েছিল, সেই পঙ্কজ মল্লিকের গানে সুশীলদা কিভাবে ওকে তৈরি করেছিল, এখনো আমার অনিরুদ্ধ সমস্ত গান ছেড়ে দিয়ে সেই পঙ্কজ মল্লিকের গানগুলো আমার মনে পড়ে। আমার কাছে খুব অদ্ভুত লাগতো, সুশীলদা হারমোনিয়াম বাজানো মানে যে গাইছে এগিয়ে যেত। কিন্তু সুশীলদা কিরকম নিবিষ্ট মনে একভাবে বসে, কোনো হেলদোল নেই। এবং আমি ওনাকে বারবার বলেছি, কি তুমি ওর সঙ্গে হারমোনিয়াম বাজাও, তোমার এইসব। এবং তাকে যে তুমি বলতাম, আজকে তিনি শতবর্ষে উপনীত,
এগুলো ভাবলেও অবাক লাগে। তিনি আমাকে এই স্বাধীনতা দিয়েছিলেন। এই রকম আজকের এই স্বার্থপর পৃথিবীতে এই রকম স্বার্থহীন একটা জীবন কিভাবে কাটিয়ে গেছে, তার সাজসজ্জা এবং জীবন ধারণ, জীবন যাপন, এগুলোর সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। এই কিছুক্ষণ আগে তার নাম নিয়ে এসেছিলেন, আমার সেই বললেন যে মেজ দাদুর কথা, আমি তাই ছোট দাদুর কথাও একটু বললাম। যাই হোক, এই এদের কথা আমরা কল্পনা করতে পারবো না আজকের দিনে শিল্পী জীবনে। এখন তো সবাই নিজেরাই নিজেকে প্রচারের আলোয় নিয়ে আসে। আমি কত জানি এইটা দেখাতে যেখানে ব্যস্ত। সুশীলদা গান রয়েছে, গান হলো না, অন্যের গান সঙ্গে হারমোনিয়াম বাজাতে বাজাতে দিন কেটে গেল, কিন্তু উনি কোন রকম তার ক্ষোভ নেই। আবার পরের দিন সেই ধুতি পাঞ্জাবি পরে, একটু ওই গোড়ালির থেকে ওঠা ধুতি আর একটা সাধারণ জামা পরে এসে দাঁড়িয়ে রয়েছেন সেই রবীন্দ্র সদনের চক্করে বা যেখানে অনুষ্ঠান হবে সেই সব চত্বরে, একটা স্মিত হাসি মুখে নিয়ে। আমি যেন সেই সুশীলদাকে দেখতে পাই। আর 100 বছর কেটে গেছে, এটা মিথ্যে কথা। সুশীলদা আমাদের মধ্যে আছেন, আমাদের মধ্যে থাকুন, অন্তত আমাদের মাথায় হাত রাখুন, এইটুকু আমার বিশ্বাস। এখানে সব অনেক গুণী শিল্পী বসে আছেন, হ্যাঁ, তাদের সামনে আমার যেমন হাত পা কাঁপে আর কি। আর দেওয়ালতি বসে থাকলে তো আমার হাত পা কাঁপতে পারে। একে রাজশ্রীতে রক্ষে নেই, তার উপর দেওয়ালতি। স্বপ্ন ঠিক আছে, স্বপ্ন আমার বন্ধু মানুষ, ওকে অনেক আমার উপর লেখালেখি করেছে, ও ঠিক আছে। এই কটায় আছে? 5টা? আর এখানে যারা সহযোগিতা দিচ্ছেন এরাও আমার বন্ধু মানুষ। হ্যাঁ, যদি কিছু ভালো লাগে ওদের জন্য, খারাপ লাগলো আমার জন্য। আরেকটা এই ফাঁকে বলে রাখি, আমার কিন্তু ওই বললাম যে আমার অবস্থা সেই কর্ণের মতো, কিন্তু আমার একটা অধিকার আছে, কারণ আমার স্ত্রী ঋদ্ধি, সে কিন্তু সুশীলদার একেবারে প্রত্যক্ষ ছাত্রী ছিল বহুদিন। সেটা আমি পরে জেনেছি, তখন আমি ওখানে যেতাম না, বা ওখানে গিয়ে আমি কিছু বদমাইশি করিনি। আধার রাতে একলা পাগল কে বলে শুধু বুঝিয়ে দে, বুঝিয়ে দে।
সামনে দিলি আধার মেলে মুখ রুখালি মরি আমি অন্ধকারে অস্তরে লিপি লেখা অধিকার অর্থ শেখা অন্ধকারে অস্তরে লিপি লেখা অধিকার অর্থ শেখা তোর প্রাণের বাসে তান সেনা সেই আমাদের ছিল জানা তোর প্রাণের বাসে তান সেনা সেই আমাদের ছিল জানা আজ মরণ বিনা অজানা নেব বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে দে একলা যায় কেঁদে বলে শুধু বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে সাধু সাধু সাধু। পিছনে সব বাঘেরা বসে আছে। পেছনে কিন্তু একজন সিংহ রয়েছেন, পেছনে একজন সিংহ রয়েছেন, অনিরুদ্ধ সিংহ।
থ্যাংক ইউ। একটু তবলা ডান দিকটা আমি কম পাচ্ছি, একটু বাইরে দিতে হবে। ছিল চাঁদ মেঘের পার, ছিল চাঁদ মেঘের পার, ছিল চাঁদ মেঘের পার, বিরোহীর ব্যথার বাঁশরি সুর হয়ে কে গো ডাকিল তারে, ছিল চাঁদ মেঘের পার, ছিল চাঁদ মেঘের পারে। অরণির ধুলি থেকে চামেলি সে করে, অরণির ধুলি থেকে চামেলি সে করে, এসো প্রিয় 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 আমারি গানে, ছিল চাঁদ মেঘের পার, ছিল চাঁদ মেঘের পার। চাঁদ কহে সুদূরে আমি, মোর প্রেম যোছনা কেঁদে মনে তব আসে ওগো কেমনে নামি, চাঁদ কহে সুদূরে আমি, চামেলি কহিল তবে আমি যাই যাই, আমি যাই দূর নহে, ঝরিল সে ঝরিল ঝরিল পথের ধারে, ছিল চাঁদ মেঘের পার, বিরোহীর দেখালো বাঁশরি সুর হয়ে কে গো আজ ডাকিল তারে, ছিল চাঁদ মেঘের পার, ছিল চাঁদ মেঘের পার, ছিল চাঁদ মেঘের সাধু সাধু জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো
কেটেছে গানের কেটেছে যাবার
সাধু সাধু। আমি এই যে আসা যাওয়ার পথে পথে কেটেছে মোর গান গেয়ে দিন পেরেছি, সুরগুলি তার নানাভাবে দাঁড়িয়ে যাবে। রবীন্দ্রনাথ বলেছিলেন রবীন্দ্রনাথ যুগে আরেকজন মানুষ, যাকে আমরা হিমাংশু দত্তর একটু পরে পেয়েছি, সেরকম একজন মানুষের আমার খুব প্রিয় একটা গান একটু শোনাবার চেষ্টা করছেন। ধরণীর পথে পথে ধুলি ধরে যাব এই কামনা, আর কিছু না। আগামী পায়ে পায়ে আমি পৌঁছে যাব সেই ঠিকানা, আর কিছু না। ধরণীর পথে পথে ধুলি ধরে রয়ে যাব এই কামনা, আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমি পৌঁছে যাব সেই ঠিকানা, আর কিছু না। কত গান কত আশা, কত ছিল ভালোবাসা, এ পথেরই দুই ধারে বীজের মতো দাঁড়িয়ে করে গেছি বপন। কত গান কত আশা, কত ছিল ভালোবাসা, মগ্ন স্বপন। এ পথেরই দুই ধারে বীজের মতো দাঁড়িয়ে করে গেছি বপন। পথিক যখন যাবে তোর শাখা পল্লবে, কিছু ছায়া হয়ে রবে মোর সাধনা। ধরণীর পথে পথে ধুলি ধরে রয়ে যাব এই কামনা, আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমি পৌঁছে যাব সেই ঠিকানা, আর কিছু না। তুমি তো সেই যাবে চলে, কিছু তো না রবে বাকি। তুমি তো সেই যাবে চলে, আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি সেই যাবে চলে। তুমি তো সেই যাবে চলে। তুমি পথিক আপন মনে এলে
যাবে চলে যাবে আধার হবে একা বসে হৃদয়ে ভরে আমার বেদন খাই আমি রেখে দেব মধুর করে বেলা যাবে আধার হবে একা বসে হৃদয়ে